তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে আমার চ্যানেল আর্টি সায়েন্স একাডেমিতে স্বাগত জানাচ্ছি। তো স্টুডেন্ট, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা ডিসকাশন করব পরমাণুর গঠন, যেটা তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড ইউনিটের যে চ্যাপ্টার পরমাণুর গঠন অর্থাৎ অ্যাটমিক স্ট্রাকচার। সেই অ্যাটমিক স্ট্রাকচারে অলরেডি আমাদের কিছু পার্টের ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখোনি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো, আমাদের ভিডিওর ডান পাশে যে আই বাটন আছে সেই আই বাটনে আমি তার লিঙ্ক অ্যান্ড ভিডিও ডেসক্রিপশনে যেখানে ডেসক্রিপশন লেখা আছে সেখানে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে কিন্তু তোমরা সেগুলো আগে নোটিস করে নাও, তারপরে কিন্তু এই পার্টের ভিডিওটা কিন্তু দেখবে, যাতে করে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। অ্যান্ড আজকে কিন্তু আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা কি না, যেটা হচ্ছে বোরের পরমাণু গঠন তত্ত্ব, যেটা হচ্ছে গিয়ে কি না বোরস অ্যাটমিক মডেল। এই বোরস অ্যাটমিক মডেল কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম অ্যান্ড এইচএসের এক্সামের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। তোমাদের কিন্তু সমস্ত রকম কিন্তু ডাউট কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু ক্লিয়ার করে দেবো আজকের ভিডিওতে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে আমরা যেটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে কি এই বোরের যে পরমাণু মডেল। এই বোরের পরমাণু মডেলটা এসেছিল ঠিক রাদারফোর্ডের পরমাণু মডেল অ্যান্ড হাইড্রোজেনের যে অ্যাটমিক যে স্পেকট্রাম আমরা আগের দিন পড়েছিলাম রেখা বর্ণালী, সেই রেখা বর্ণালীর পরে কিন্তু। তো এক্ষেত্রে যে বোর নীল বোর তিনি কি করলেন না একটা বাল্ব নিলেন, কি করলেন একটা বাল্ব নিলেন, আর সেই বাল্বকে জ্বালালেন। কোথায় জ্বালালেন না, তিনি একটা কি করলেন না একটা বাল্ব নিলেন, ঠিক আছে, ছবি আঁকতে পারছি না, একটা বাল্ব নিলেন তিনি একটা, ওকে, একটা বাল্ব। আর এই বাল্বটার ভিতরে তিনি কি করলেন না এই বাল্বের ভিতরে তিনি হাইড্রোজেন গ্যাস কিন্তু ফুল করে দিলেন। কি করলেন, এর ভিতরে তিনি হাইড্রোজেন গ্যাস কিন্তু ফুল করে দিলেন, ওকে। হাইড্রোজেন গ্যাস এর মধ্যখানে কি নিলেন, হাইড্রোজেন গ্যাস নিলেন, ওকে না। আর তিনি যে কাজটা করেছিলেন সেটা কিন্তু কি না অন্ধকার ঘরে, ইন ডার্ক। তিনি যে এই যে পুরো পরীক্ষাটা করেছিলেন তিনি কিন্তু একটা ঘরের মধ্যে, আবদ্ধ ঘরের মধ্যে করেছিলেন অ্যান্ড পুরো অন্ধকার, ওকে, পুরো অন্ধকার ঘরের মধ্যে তিনি করেছিলেন। অ্যান্ড যখন তিনি এর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করালেন, কি পাস করালেন, ইলেকট্রিসিটি পাস করালেন তিনি এর মধ্যে দিয়ে, ওকে। তিনি কি নোটিস করলেন না, তিনি এখান থেকে লাইট বেরোলো, এখান থেকে কি বেরোলো, লাইট বেরোলো, লাইট নির্গত হবেই, অবশ্যই আমি বাল্ব জ্বেলেছি মানে লাইট নির্গত হবে। আর এই বাল্বটার ভেতরে কি আছে, H2 গ্যাস আছে, মানে হাইড্রোজেন গ্যাস আছে, আর এর মধ্যে দিয়ে কি গেল, লাইট, ওকে, লাইট। তিনি কি করলেন না হাইড্রোজেন স্পেকট্রামের মধ্যে তিনি একটা প্রিজমের মধ্যে দিয়ে সেই কিন্তু লাইটটাকে ক্রস করালেন। কি করলেন, একটা প্রিজমের মধ্যে দিয়ে তিনি কি করলেন ওই লাইটটাকে কিন্তু যেতে দিলেন। তো তিনি যখন এই সাইডে একটা রিফ্লেক্টার দিলেন, কি দিলেন, একটা রিফ্লেক্টার দিলেন, ওকে। তিনি কি নোটিস করলেন না, তিনি নোটিস করলেন এখান থেকে একটা লাইট, একটা রে নির্গত হলো, যেটার কালার ছিল, যে রেটা নির্গত হলো ওই কালার ছিল ব্লু, নীল। কি কালার ছিল, ব্লু অর্থাৎ নীল। অ্যান্ড তিনি আবার নোটিস করলেন এই রে বরাবরই একটু নিচের সাইডে করে কিন্তু আরও একটা কিন্তু লাইন গেল, যে লাইনটা গেল সেই লাইনটা তিনি নোটিস করলেন ওটা হলো গ্রিন লাইট, ওকে। তাহলে নীল বোর কি করলেন, যখন তিনি একটা বাল্বকে হাইড্রোজেন পূর্ণ অবস্থায় একটা অন্ধকার ঘরের মধ্যে দিয়ে জ্বালালেন, অর্থাৎ তার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করালেন, তিনি একটা লাইট নির্গত হলো, সেই লাইটটাকে তিনি প্রিজমে ফেললেন। আর প্রিজমে ফেলে সেই প্রিজমের থেকে যে লাইটটা নির্গত হচ্ছিল সেটাকে যখন তিনি একটা রিফ্লেক্টারে ফেললেন, সেখান থেকে কিন্তু দুটো কালার তিনি কিন্তু নোটিস করলেন, অর্থাৎ কিন্তু লাইট স্পেকট্রাম কিন্তু সে দেখতে পেল। কি দেখতে পেল, এটা কি, এই যে এইখানটাতে যিনি দেখতে পেলেন এটা হচ্ছে লাইন স্পেকট্রাম, ওকে। তিনি কিন্তু লাইট স্পেকট্রাম কিন্তু নোটিস করলেন, ওকে, প্রত্যেকে নোট করো, লাইট স্পেকট্রাম কিন্তু নোটিস করলেন। এবার তোমরা জানো যে সূর্য থেকে যে রশ্মিটা আসে সেই রশ্মিটা কিন্তু সাদা হয়, হোয়াইট কালার। অ্যান্ড সেই হোয়াইট কালারের যে রেটা হয় সেটাকে যদি আমরা প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই, সেখান থেকে কিন্তু 7টা যে কালার সেটা কিন্তু উৎপন্ন হয়। কটা কালার উৎপন্ন হয়, 7টা কালার উৎপন্ন হয়, যেটা কিন্তু তোমরা রীতিমতো বর্ষার পরে বিভিন্ন যখন রোদ উজ্জ্বল আকাশ থাকে তখন কিন্তু তোমরা রামধনু দেখতে পাও, এইভাবে কিন্তু 7টা কালার কিন্তু তোমরা শো করো। তো এক্ষেত্রেও কিন্তু এগুলোও কিন্তু একটা লাইট স্পেকট্রাম। তো এক্ষেত্রেও কিন্তু তিনি অর্থাৎ নীল বোর কি করলেন না, তিনি যখন এই লাইটটাকে ক্রস করালেন তিনিও কিন্তু দুটো লাইট স্পেকট্রাম কিন্তু শো করলেন, যেটা ছিল একটা ব্লু একটা ছিল গ্রিন। কিন্তু তার মাথায় এখন কোশ্চেন এলো যে আমি কিন্তু দুটো লাইট কেন শো করলাম, অর্থাৎ আমি কেন লাইট স্পেকট্রাম কিন্তু দেখতে পেলাম। তিনি এটা কিন্তু ভাবতে শুরু করলেন যে কেন তিনি লাইট স্পেকট্রাম শো করলেন, ওকে। তিনি ভাবলেন যে এই যে এর ভেতরে যে এই যে হাইড্রোজেন গ্যাস ছিল তার ভিতরে যে হাইড্রোজেন গ্যাসটা
সেই হাইড্রোজেনের যে অণু আছে, অ্যাটম আছে, সেই অ্যাটম কি আছে, অ্যাটমে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন কি হচ্ছে না একটা নির্দিষ্ট সার্কেল বরাবর ঘুরছে। রাদারফোর্ডের কথা অনুসারে কি হচ্ছে না এইভাবে ইলেকট্রন ঘুরছে। তো তিনিও ভাবলেন যে ইলেকট্রন কিন্তু ঘুরছে, ইলেকট্রন একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। নিল বোর কি বললেন, এইটা নোটিস করার পরে তিনি বললেন যে ইলেকট্রনটা, এই যে হাইড্রোজেন অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা কিন্তু ঘুরছে, একটা কিছুকে কেন্দ্র করে ঘুরছে, অ্যান্ড ঘুরছে তো ঘুরছে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। কি বললাম কথাটা ভালো করে বোঝো। তিনি রাদারফোর্ডের কথা অনুসারে তিনিও বললেন যে এই যে ইলেকট্রনটাও ঘুরছে, মানে হাইড্রোজেন অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন কিন্তু ঘুরছে। হাইড্রোজেন অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রন থাকে, সেই হাইড্রোজেন অ্যাটমের মধ্যে যে একটা ইলেকট্রন সেই ইলেকট্রনটাও ঘুরছে, আর ঘোরার ফলে সে কিন্তু এই ধরনের লাইট শো করাচ্ছে। আর সেই লাইট শো হওয়ার পরে রিজনটা হচ্ছে গিয়ে সে কিন্তু একটা নির্দিষ্ট পথ বরাবর ঘুরছে। যেখানে রাদারফোর্ড কি বলেছিলেন না, সে হচ্ছে নির্দিষ্ট পথ বরাবর এরকম কিরকম একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের সাথে ঘুরছিল। কিন্তু রাদারফোর্ডের কথাকে বোর বলছে সে কিন্তু একটা নির্দিষ্ট রো বরাবর, একটা নির্দিষ্ট পথ বরাবর সে কিন্তু ঘুরছে, সে কোনোরকম কিন্তু ওয়েভলেন্থ ছাড়াই কিন্তু ঘুরছে। তো এরপরে তিনি কিন্তু তার স্বীকার্যগুলো দিতে আরম্ভ করলেন। কে না, এই বোর তারপরে তার স্বীকার্যগুলো দিতে আরম্ভ করলেন। সেই স্বীকার্যগুলো কিন্তু তোমাদেরকে এখন নোট করতে আরম্ভ করতে হবে। তো চলো শুরু করো, 1 2 3 করে কিন্তু পয়েন্ট দেওয়া আরম্ভ করো। এরপরে নীল বোরের পরমাণুর গঠনের যে বক্তব্য, অর্থাৎ যে ব্যাপারটা, সেই ব্যাপারটা ছিল এটা। আর আমি ফার্স্টেই বলি যে প্রত্যেক পড়ার আগে কিন্তু এর যে রহস্যটা, সেই রহস্যটা কিন্তু জেনে নিতে হবে, তাহলে পরে কিন্তু পড়তে একটু বেশি ইন্টারেস্টিং জাগবে। তো এই জন্য আমি কিন্তু এই বিশ্লেষণটা দিয়ে দিলাম। প্রত্যেকটা বইয়ে কিন্তু এই ধরনের বিশ্লেষণ দেওয়া থাকে না, তো সেই সূত্রে তোমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে একটু। তো এরপরে তোমরা কিন্তু স্বীকার্যগুলো নোট করো, এই স্বীকার্যগুলো কিন্তু তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে। ওকে, স্বীকার্য। এরপরে তোমরা পয়েন্ট করো স্বীকার্য বলার পরে 1 নাম্বার রোমান হরফের বা সিম্পল এ বা ডট যা খুশি দিয়ে কিন্তু পয়েন্ট করা আরম্ভ বা শুরু করে দাও। ওকে, প্রত্যেক খাতা পেন নিয়ে নাও, নিয়েছো আশা করি। ওকে মাই ডিয়ার, ওকে চলো 1 নাম্বার পয়েন্ট নাম্বার 1 নীল বোর কি বলছেন না, যে অ্যাটম বা যে পরমাণুটা, এই যে অ্যাটম বা পরমাণু বলছি, যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন অ্যাটম বা পরমাণু, এই যে পরমাণু কি হয় না, পরমাণু অবশ্যই একটা নিউক্লিয়াস দ্বারা কিন্তু বেষ্টিত হয়, নিউক্লিয়াস দ্বারা কিন্তু গঠিত হয়। এই পরমাণুটা একটা নিউক্লিয়াস দ্বারা কিন্তু গঠিত হয়। ওকে, এই যে পরমাণু তোমরা বলছো, এই পরমাণু কিন্তু নিউক্লিয়াস দ্বারা গঠিত হয়, কিন্তু এই পরমাণু পূর্ণ থাকে, কি থাকে, পূর্ণ থাকে। তাহলে লিখো তোমরা প্রত্যেকে, এই পরমাণু বা অ্যাটম পূর্ণ থাকে খুব কম, কি বললাম, খুব কম ওজনযুক্ত, ওজন ও পজিটিভ চার্জ যুক্ত নিউক্লিয়াস দ্বারা। কি বললাম, নিউক্লিয়াস দ্বারা। প্রত্যেকে নোট করো, প্রত্যেকে নোট করতে শুরু করো। 1 নাম্বার পয়েন্ট। ওকে, প্রত্যেকের আশা করি নোট করা হয়ে গেছে। 1 নাম্বার পয়েন্ট, পরমাণু পূর্ণ থাকে খুব কম ওজন এবং পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াস দ্বারা। ওকে, এরপরে লিখো সেকেন্ড। আমি একটু আগেই বললাম, এই যে একে কেন্দ্র করে আছে একটা নিউক্লিয়াস, সাপোজ ধরো একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে ইলেকট্রন। তাহলে লিখো ইলেকট্রন কেবলমাত্র ইলেকট্রনকে আমরা ই উপরে মাইনাস এই দ্বারা কিন্তু আমরা ডিনোট করি। ওকে, প্রত্যেকে এটা যাদের অসুবিধা হবে সাইডে কিন্তু লিখে নিতে পারো, কিন্তু তোমরা কিন্তু পরবর্তীকালে এখন যদি ই মাইনাস দ্বারা কিন্তু নোট করতে শুরু করো, পরবর্তীকালে হয়তো এটা খুঁজে নাও পেতে পারো, তার জন্য কিন্তু সাইডে কিন্তু স্টার মার্ক দিয়ে লিখে নাও। ওকে, কতগুলি নির্দিষ্ট ইলেকট্রন কেবলমাত্র কতগুলি নির্দিষ্ট কালি তো ভরতে হবে। ওকে, এই পয়েন্টটা লিখে নিয়ে আগে, একটি নির্দিষ্ট ব্যাসার্ধের একটু আগে বললাম যে একটা ইলেকট্রন যখন একটা কক্ষপথে ঘুরবে, ওকে, একটি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে, কি বললাম, বৃত্তাকার কক্ষপথে কি হয় না, আবর্তিত হয়, আবর্তন করতে পারে, আবর্তন
করতে পারে। প্রত্যেকে নোট করতে শুরু করো। দুটো পয়েন্ট কিন্তু আমরা লিখে নিলাম অলরেডি। ওকে, এরপরে চলো 3 নাম্বার পয়েন্ট। প্রত্যেকে 3 নাম্বার পয়েন্ট নোট করো। মানে এক্ষেত্রে আমরা যে কথাটা বললাম সেটা আগে একটু বুঝে নাও, তারপরে আমি কিন্তু 3 নাম্বার পয়েন্টে আসবো। তো 3 নাম্বার পয়েন্টে বলার আগে এখানে একটু বুঝিয়ে দিই। তো নিউক্লিয়াস কি দ্বারা গঠিত হয়? পজিটিভ চার্জযুক্ত কণা দ্বারা। এটা যদি আমি একটা অ্যাটমের নিউক্লিয়াস ধরি, তো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট কক্ষপথ বরাবর কে ঘুরবে? ইলেকট্রন ঘুরবে, সেল। তো এটা যদি একটা অ্যাটম হয়, তার যদি এটা যদি আমি কে ধরি, মানে n ইকুয়াল টু যদি 1 ধরি সেল নাম্বার, এরপরে কে আছে? n ইকুয়াল টু 2 l আছে, এখানেও ইলেকট্রন থাকবে। তারপরে কে আছে? n ইকুয়াল টু 3 m, তারপরে আছে n ইকুয়াল টু 4, এইভাবে কিন্তু পর n ইকুয়াল টু 5। ওকে, n ইকুয়াল টু 5, এইভাবে কিন্তু সেলগুলো থাকে। ওকে, তার মানে কি বলছে না, ইলেকট্রন এই সার্কেল বরাবর, মানে এই যে ব্যাসার্ধ বরাবর ঘুরতে পারবে, অথবা এই ব্যাসার্ধ বরাবর, অথবা এই ব্যাসার্ধ, অথবা এই ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ বরাবর কিন্তু ইলেকট্রন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিন্তু ঘুরতে পারবে। ওকে, প্রত্যেকে নোট করো। এই যে নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, আর ইলেকট্রনগুলো হয় নেগেটিভ চার্জযুক্ত। অ্যান্ড সেই ইলেকট্রন কি করবে না, এই যে পজিটিভ চার্জযুক্ত অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিন্তু একটা নির্দিষ্ট ব্যাসার্ধ বরাবর বৃত্তাকার পথে কিন্তু ঘুরতে থাকবে। ওকে, প্রত্যেকে নোট করে নাও। ওকে, চলো এরপর 3 নাম্বার পয়েন্ট, প্রত্যেকে নোট করো। তার আগে আমি একটু কালি ভরে নিই। প্রত্যেকে এদের অবধি নোট করে নাও, প্রত্যেকে নোট করে নাও। কালি না বললে তোমাদের অসুবিধা হবে, আমি কালিটা আগে ভরে নিই। ওকে, কালি ভরা কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমরা কিন্তু 3 নাম্বার পয়েন্ট লিখতে আরম্ভ করো। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে গিয়ে, এই যে ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট ব্যাসার্ধ বরাবর বৃত্তাকার পথে আবর্তিত হচ্ছে, কি লিখবে না, ইলেকট্রন যখন তার কক্ষপথে কি করে? আবর্তন করে, বা কক্ষপথে কি করে? বিচরণ করে না। আবর্তনকালে কোনো রকম শক্তি গ্রহণ অথবা বর্জন কিন্তু করে না, বা কোনো রকম কোনো শক্তি বর্জন অথবা শোষণ করে না। এটা কে বলছে? এটা নীল বোর বলছে যে ইলেকট্রন যখন এই একটা নির্দিষ্ট সার্কেল বরাবর ঘুরছে, তখন সে কোনো রকম কোনো শক্তি কিন্তু বর্জনও করছে না, আর কোনো রকম কোনো শক্তি কিন্তু শোষণও করছে না। ওকে, অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি না, অর্থাৎ ইলেকট্রন গতিশীল হলেও তার কি থাকবে না, তার যে শক্তি সেটা কিন্তু স্থির থাকে। শক্তি, কাইনেটিক এনার্জি, শক্তি কিন্তু স্থির। প্রত্যেকে নোট করো, শক্তি কিন্তু স্থির, অর্থাৎ তার যে কাইনেটিক এনার্জি, সে কিন্তু তার কাইনেটিক এনার্জি কিন্তু লুজ করে না। প্রত্যেকে কিন্তু এত অবধি নোট করে নাও। প্রত্যেকে এত অবধি নোট করে নিয়েছো, উপর সাইডটা আমাকে মুছতে হবে, এত অবধি নোট করে না। আচ্ছা, তারপরে 4 নাম্বার পয়েন্ট প্রত্যেকে নোট করো। 4 নাম্বার পয়েন্ট। ওকে, প্রত্যেকে এত অবধি নোট করে নাও। ওকে, প্রত্যেকে এত অবধি নোট করে নিয়েছো। এবার 4 নাম্বার পয়েন্ট হচ্ছে, ইলেকট্রন যখন একটি নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট শক্তিতে আবর্তন করে। কি বললাম? নির্দিষ্ট শক্তি, মানে শক্তিটাও ফিক্স থাকবে। আবর্তন করে, তার যে গতিবেগ সেটাও কিন্তু ফিক্স থাকে। গতিবেগও নির্দিষ্ট হয়, গতিবেগও কি হয়? নির্দিষ্ট হয়। প্রত্যেকে এত অবধি নোট করে নাও। কি বললাম না, যখন এই ইলেকট্রনটা একটা নির্দিষ্ট কক্ষপথে অর্থাৎ n = 1 যখন ঘুরছে, এর যে গতিবেগটা, সেই গতিবেগটা কিন্তু নির্দিষ্ট হবে। এর গতিবেগ কিন্তু কোনো সময়ের জন্য কিন্তু চেঞ্জ হবে না।
এ যখন এই রো বরাবর ঘুরবে, অর্থাৎ এই n=2 কক্ষপথ বরাবর ঘুরবে, তখন যে ইলেকট্রনটা এই বরাবর ঘুরবে তারও কিন্তু গতিবেগ কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস হবে না। ওকে, তুমি ভাবো না একটা সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, 24 ঘন্টায় কিন্তু আমাদের দিন রাত্রি কভার হয়। কত হয়? 24 ঘন্টায়। যদি সে স্লোভাবে ঘুরতো তাহলে কি 24 ঘন্টায় প্রত্যেক দিন কি দিন রাত্রি সমান হতো, বা প্রত্যেক দিনে কি 24 ঘন্টাই হতো? হতো না, চেঞ্জ হতো। সেটা হয় না। তার রিজনটা কি? তার রিজনটা হচ্ছে গিয়ে সূর্যের চারিদিকে যখন পৃথিবী ঘুরছে তখন সে কিন্তু প্রত্যেক দিন একটা নির্দিষ্ট গতিবেগের সাথেই ঘুরছে। তো সেমভাবে আমরা বলতে পারি ইলেকট্রন যখন একটি নির্দিষ্ট কক্ষপথে এবং নির্দিষ্ট শক্তিটা আবর্তন করে তখনও তার যে গতিবেগ সেটা কিন্তু একটা নির্দিষ্ট হয়। প্রত্যেকে 11 অবধি নোট করে নাও, প্রত্যেকে 11 অবধি নোট করে নাও। এরপরে আমি ফার্স্টের দিকের পয়েন্টটা কিন্তু মুছবো। ওকে, কারণ হচ্ছে আমার এই ছবিটা একটু লাগবে, তো তার জন্য আমি কিন্তু পুরোটা এখন মুছবো না। আশা করি প্রত্যেকে নোট করে নিয়েছো, যার যার প্রয়োজন আছে স্ক্রিনশট নিয়ে নিয়েছো। আর এখানে অবশ্যই কিন্তু লিখে রাখবে স্টার মার্ক দিয়ে যে ইলেকট্রনকে আমরা কিন্তু E- দ্বারা কিন্তু ডিনোট করছি। ওকে, এরপরে যখন একটা কোনো ইলেকট্রন, আচ্ছা এই সেলটা কি? এটা হচ্ছে নিম্ন শক্তিস্থ সেল, মানে এখানে কিন্তু স্টেবল, এটা হচ্ছে স্টেবল পজিশন, এটা স্টেবল পজিশন। এখানে কিন্তু সবথেকে কম লো এনার্জি। তুমি একটা উদাহরণের সাথে বুঝতে পারবে। তুমি একটা পাহাড়ের চূড়াতে আছো, একদম উঁচুতে টপে দাঁড়িয়ে আছো। টপে দাঁড়িয়ে থাকলে তোমার যে হার্টবিটটা সেটা হাই হবে না? তুমি যদি একদম গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে থাকো সেখানে তোমার এনার্জিটা বা তোমার হার্টবিটটা হাই হবে। তুমি যখন উপরে দাঁড়িয়েছো তুমি যখন ভাববে আমি এই মুহূর্তে যদি পড়ে যাই তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে, ঠিক না বল? ঠিক। এখন তুমি সাপোজ আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, তোমরা এই মুহূর্তে 11-এ ভর্তি হয়েছো। এখন তোমাদের মধ্যে যে এনার্জিটা আছে বা যে উদ্দীপনাটা আছে এখন অতটা নেই, লো পজিশন আছো, মিডিয়াম পজিশন আছো। যখন ঠিক টেস্ট ক্রস করবে, টেস্টের পরীক্ষা কভার হয়ে যাবে, তারপর যখন তুমি এইচএস পরীক্ষা দেবে তার আগের মুহূর্তে তোমার কি হবে? এনার্জিটা পুরো হাই। তখন কি করবে তুমি? না তুমি আনস্টেবল, তখন তোমাকে বেশি করে পড়াশোনা করতে হবে, কি করে রেজাল্ট ভালো হবে, এই ধরনের ভাবনা চিন্তা কিন্তু মাথার মধ্যে ঘুরতে শুরু করবে। তার মানে তুমি কি ওই পজিশনে কিন্তু তুমি আনস্টেবল। তার মানে কি না এই পজিশনটা, অর্থাৎ যখন তুমি নিউক্লিয়াসের কাছাকাছি আছো তখন তোমার কি হচ্ছে না এনার্জিটা তোমার কিন্তু লো, তুমি কিন্তু স্টেবল। মানে যখন তুমি এই রিসেন্ট পরীক্ষায় কি হলে পাস করে বেরোলে, এটা পরীক্ষা থেকে পাস করে বেরোলে, তখন তুমি কি করছো না তোমার স্টেবিলিটিটা হয়ে যাচ্ছে মোটামুটি। এরপরে তুমি যখন ধীরে ধীরে মান্থগুলো ক্রস করছো অ্যান্ড টেস্ট পরীক্ষা কভার করে আর এক্সামকে আর 1 মাস টাইম আছে, তখন কি তোমার কি হবে? একদম এনার্জি লেভেল হাই। তখন তোমার মনে হবে কি করলে আমি আরো বেশি পড়াশোনা করে বেশি নাম্বারটি পাবো, সেরকম ব্যাপার। এখানে যখন ইলেকট্রন আছে এর মধ্যে কিন্তু এনার্জিটা লো। এবারে আমি যদি একে এনার্জি দিতে শুরু করি, যেমনভাবে এই যে বাল্বটা, যেমনভাবে এই বাল্বটা জ্বলছিল, বাল্বটা জ্বলার ফলে এখানে কি ছিল? হাইড্রোজেন ছিল। এই হাইড্রোজেন যখন আমি এখানে ইলেকট্রিসিটি দিলাম, ইলেকট্রিসিটি দেওয়ার পরে একে কি করলাম? আমি উত্তেজিত করলাম। এই উত্তেজিত করার পরে কিন্তু এখান থেকে কিন্তু আলো নির্গত হলো। ওকে, এরপরে আমি যখন একে এনার্জি দিলাম, সেই এনার্জি দেওয়ার পরে এই যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা কিন্তু এখান থেকে জাম্প করবে, জাম্প করে যে কোনো একটা আলাদা সেলে গিয়ে কিন্তু উপস্থাপন হবে। ওকে, যে কোনো একটা আলাদা সেলে কিন্তু গিয়ে উপস্থাপন করবে। এখন তোমার মনে কোশ্চেন থাকতেই পারে যে স্যার হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন থাকে, তাহলে সেই একটা ইলেকট্রন এখান থেকে এখানে জাম্প করলো কিভাবে? না দেখো, সেক্ষেত্রে ও কিন্তু n=1 সেলে নয়, n=1, n=2, n=3, n=4, n=5 যে কোনো একটা সেলে থাকবে, আর আমরা কিন্তু সেটাকেই নোটিস করব। তার মানে সে কি না একটা সেলের মধ্যেই কিন্তু আবদ্ধ আছে। প্রত্যেকে নোট করো, এক্ষেত্রে একটা ছিল, এক্ষেত্রে একটাই থাকবে। আমি বাকিগুলো কিন্তু আমি নোটিস করতে পারবো না, আমরা কিন্তু শো করতে পারবো না, সে একটাই আমরা কিন্তু নোটিস করবো। ওকে, এইভাবে যখন সে এখান থেকে ইলেকট্রন এখানে জাম্প করবে তখন আমরা তাকে কি করছি না এক্সট্রা একটা এনার্জি দিচ্ছি। কি দিচ্ছি? এক্সট্রা এনার্জি প্রদান করছি। আর এই যে স্টেটটা, এই যে এনার্জি জাম্প করছে, এই যে স্টেটটা, এই স্টেটটাকে বলা হয় এক্সাইটেশন স্টেট। কি বললাম? এক্সাইটেশন স্টেট। প্রত্যেকে নোট করো, প্রত্যেকে কিন্তু নোট করো। এই যে স্টেটটা, যখন একটা ইলেকট্রনকে তুমি বাইরে থেকে একটা এক্সট্রা এনার্জি দিয়ে একটা কক্ষ থেকে অন্য একটা কক্ষে তুমি যখন
তাকে পাঠিয়ে দিচ্ছ, সেই মুহূর্তে যখন সে এই সেলটা থেকে ওই সেলে যাচ্ছে, যে মুহূর্তটা সেই মুহূর্তটাকে বলা হচ্ছে এক্সাইটেড স্টেট। ওকে, প্রত্যেক এত অবধি নোট করে নাও। ওকে, নোট করে নিয়েছো? ওকে, তাহলে এর সাপেক্ষে আমরা যে 5 নাম্বার পয়েন্টটা লিখব, সেই 5 নাম্বার পয়েন্টটা কি না, যখন কোনো নিম্ন শক্তিযুক্ত, কি বললাম, নিম্ন শক্তিযুক্ত কক্ষের ইলেকট্রনকে কি করা হয় না, এই বাইরে থেকে এক্সট্রা এনার্জি কি করা হয়, প্রদান করা হয়, তখন ওই ইলেকট্রন উচ্চ শক্তিযুক্ত কক্ষে কি করে, অবস্থান করে। প্রত্যেকে নোট করো। এখান থেকে ইলেকট্রনটা জাম্প করছেন এখানে, এর আমি একটু আগে বললাম এটা কিন্তু লো এনার্জি যুক্ত, এটা কিন্তু হাই এনার্জি যুক্ত। তাহলে লো এনার্জিকে যখন আমি তাকে এনার্জি প্রদান করছি, সেই এনার্জির সাপেক্ষে যে কক্ষে যাওয়ার কথা সে কিন্তু সেই কক্ষে গিয়ে কিন্তু অবস্থান করবে। প্রত্যেকে নোট করে নাও। ওকে, এরপরে যখন কিছুক্ষণ ধরে ঘোরার পরে ওই যে ইলেকট্রনটা গিয়েছিল, ওই ইলেকট্রনটা যে এক্সট্রা এনার্জিটা গ্রহণ করেছিল, মানে তুমি পরীক্ষার ঠিক শেষ মুহূর্তে তোমার এক্সট্রা এনার্জি হয়, প্রচুর পড়াশোনা করছো, এবারে তুমি এইচএস বা তোমার যে 11-এর পরীক্ষা সেটা কিন্তু তুমি দিয়ে ফেললে। তো দিয়ে ফেলার পরে যে মুহূর্তে এক্সাম শেষ হয়ে গেল, সেই মুহূর্তে তোমার কি হবে না, চাপমুক্ত, হার্টবিট প্রেসার লো, তার মানে তুমি কি করবে, তোমার যে এনার্জিটা সেটা কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ করতে শুরু করবে, অ্যান্ড তুমি সেই মুহূর্তের জন্য কিন্তু স্টেবিলিটি আবার অর্জন করবে। মানে তুমি কি না, তুমি পাহাড়ের চূড়াতে দাঁড়িয়েছিলে, হঠাৎ করে তুমি কি করলে না, পাহাড়ের নিচুতে নেমে চলে এলে। তাহলে পাহাড়ের নিচুতে নেমে চলে আসলে বা তুমি পাহাড়ের নিচুতে নেমে চলে এলে তোমার কি হবে, হঠাৎ করে কিন্তু এনার্জি বা তোমার হার্টবিটটা কিন্তু লো হতে শুরু করবে। তো সেইরকম এক্ষেত্রে কি হলো না, এই যে ইলেকট্রনটা কিছুক্ষণ পরে যখন সেই ইলেকট্রন বর্জন করে দিল, সে আবার রিটার্ন করে কি করলো না, সেই আগের সেলে কিন্তু রিব্যাক করলো। আর এই যে ব্যাক করা, এটাকে কি বলা হয় না, ডি এক্সাইটেশন। কি বললাম, এখানে ছিল এক্সাইটেশন, এখানে হবে ডি এক্সাইটেশন। আগের দিকে শুধু একটা ডি যোগ করে দাও, কি হবে বানানটা, ডি এক্সাইটেশন স্টেট। ওকে, প্রত্যেকে নোট করো। যখন একটা ইলেকট্রন উচ্চ স্তরযুক্ত বা এক্সট্রা এনার্জি বর্জন করবে, যখন এই যে এনার্জি, এখানে এনার্জি নিয়ে ইলেকট্রনটা জাম্প করেছিল, যখন ওই ইলেকট্রনটা কি করবে না, ওই এক্সট্রা এনার্জিটা কি করবে না, ব্যাক করবে, এনার্জিটা বর্জন করবে, সেটা কিন্তু ইএমআর রূপে যখন সে ওই এক্সট্রা এনার্জিটাকে কি করবে না, বর্জন করবে, তখন সে কিন্তু তার জিএস স্তর, অর্থাৎ এটা হচ্ছে গ্রাউন্ড স্তর, একটু আগে বললাম এটা এক্সাইটেড স্টেট, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, জিএস গ্রাউন্ড স্টেট। প্রত্যেকে নোট করো, গ্রাউন্ড স্টেট। সে কিন্তু যখন সেই এনার্জিটা বর্জন করবে, সে কিন্তু রিটার্ন করে আবার কি করবে না, তার গ্রাউন্ড স্টেটে কিন্তু ফিরে আসবে। আর এই ফিরে আসার যে মেথড, সেই মেথডটাকে আমরা বলি ডি এক্সাইটেশন। প্রত্যেকে নোট করো। আর এই মেথডটাকে আমরা কি বলি, এটাকে বলি এক্সাইটেশন। এখানে লিখে রাখতে পারো, এই পদ্ধতি বা এই স্তরটাকে বলা হয় এক্সাইটেশন। এখানে ছবি এঁকে লিখে নিলেও কোনো সমস্যা নেই। ওকে, প্রত্যেকে নোট করে নাও। আমি কিন্তু এবার মুছলাম। ওকে, চলো নোট করো ডি এক্সাইটেশন। 6 নাম্বার পয়েন্ট কি না, ইলেকট্রন যখন তার গ্রহণ করা এক্সট্রা এনার্জি বর্জন করে, কি করে, বর্জন করে এবং তার পূর্ববর্তী অবস্থানে কি করে, ফিরে আসে, অর্থাৎ হাই এনার্জি
টু লো এনার্জি মুভ করে এবং কোন স্টেটে পৌঁছায়, গ্রাউন্ড স্টেটে পৌঁছায়, গ্রাউন্ড স্টেট এ পৌঁছায়, তখন তাকে ডি এক্সাইটেশন বলে। কি বললাম? ডি এক্সাইটেশন বলে। প্রত্যেকে এত অবধি নোট করে নাও, প্রত্যেকে এত অবধি নোট করে নাও। ওকে, প্রত্যেকে নোট করে নাও। একটা ইলেকট্রন যখন তার এক্সট্রা এনার্জি বর্জন করে এবং তার পূর্ববর্তী অবস্থানে ফিরে আসে, তখন সে হাই এনার্জি অর্থাৎ সে কি করে না হাই এনার্জি থ্রু লো এনার্জিতে মুভ করে তখন, এবং জিএস স্তর অর্থাৎ কি না গ্রাউন্ড স্টেটে ফিরে আসে বা গ্রাউন্ড স্টেটে পৌঁছায়। কোন স্টেট থেকে? হায়ার স্টেট থেকে বা হায়ার এনার্জি স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে পৌঁছায়, তখন তাকে আমরা বলি কি না ডি এক্সাইটেশন। প্রত্যেকে নোট করে নিয়েছো? এরপরে চলো 6 নাম্বার পয়েন্ট। 6 নাম্বার পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। 6 নাম্বার পয়েন্ট, 6 নাম্বার পয়েন্টটা কি না 6 নাম্বার পয়েন্টটা হচ্ছে গিয়ে নীল বোর এই কথাটাও বললেন যে এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট কক্ষপথ বরাবর কি করে না ইলেকট্রনগুলো ঘুরতে শুরু করে। তিনি বললেন এই ইলেকট্রনকে আমরা জাম্প করাচ্ছি, জাম্প করিয়ে কিন্তু সে একটা নির্দিষ্ট সেলে কিন্তু গিয়ে আবর্তন করবে। সে কিন্তু এই দুটো সেলের মাঝখানে কিন্তু ইলেকট্রনকে পাওয়া যাবে না। কি বললাম? দুটো কক্ষের মাঝখানে কিন্তু ইলেকট্রন অবস্থান করবে না। প্রত্যেকে নোট করো। কি বললাম? দুটো মাঝখানে কিন্তু অবস্থান করবে না। কি বলছে? ইলেকট্রন কখনো দুটি কক্ষের মাঝখানে অবস্থান করে না। দুটি মাঝখানে কিন্তু অবস্থান করে না। প্রত্যেকে নোট করে নাও। নোট করে নিয়েছো? ওকে। তো এর ফলে এই কথাগুলো শেষ হয়ে যাওয়ার পরে এরপরে নীল বোরকে কোশ্চেন করা হলো যে বাবু এই যে বাল্বটা থেকে যে লাইটটা নির্গত হচ্ছে ওই লাইটটা মানুষের জন্য ক্ষতিকর কিনা? যে লাইটটা নির্গত হচ্ছে এই লাইটটা মানুষের জন্য ক্ষতিকর কিনা? তো এর সাপেক্ষে তখন নীল বোর কি বললেন না এর সাপেক্ষে নীল বোর বলছেন যে ডেল ইকুয়াল টু, কি বললাম? ডেল ইকুয়াল টু E1 E2 মাইনাস E1। আচ্ছা, E2 মাইনাস E1 মানে কি আর ডেল ই মানে কি? ডেল ই ফর হচ্ছে এনার্জি। কি এনার্জি না এনার্জির গ্যাপ। কার এনার্জির গ্যাপ? E1 টু E2। মানে এখান থেকে আমরা ইলেকট্রনটাকে এখানে জাম্প করাচ্ছিলাম। ওকে, এখানে জাম্প করাচ্ছিলাম। তাহলে এখানে হায়ার এনার্জি ছিল, এখানে লোয়ার এনার্জি ছিল। তাহলে এটা হচ্ছে হায়ার এনার্জি, এটা হচ্ছে লোয়ার এনার্জি। তোমরা লিখে রাখো E2 হচ্ছে কি? E2 হচ্ছে এনার্জি অফ হায়ার এনার্জি লেভেল। এনার্জি অফ হায়ার এনার্জি লেভেল। কার এনার্জি না হায়ার এনার্জি। এই যে এখানে বা এক্সাইটেড স্টেটের এনার্জি, এক্সাইটেড স্টেটের এর এনার্জি। ওকে, প্রত্যেকে নোট করে নাও। আর E2 হচ্ছে গিয়ে কি না গ্রাউন্ড স্টেটের এনার্জি। প্রত্যেকে নোট করে নাও। এটুকু নোট করে নিয়েছো? এরপরে আমরা কি করব না এর সাপেক্ষে আমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট থেকে কি জানি না প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি আমরা কি জানি? প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি থেকে আমরা কি জানি না E ইকুয়াল টু এইচ নিউ। E ইকুয়াল টু এইচ নিউ। প্রত্যেকে নোট করো। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা কি জানি না E ইকুয়াল টু এইচ নিউ। যেহেতু এখানে এনার্জির টার্মই এখানেও এনার্জির টার্মই, কিন্তু এখানে আছে ডেলি, তাই আমরা কি বলতে পারি না ডেলি ইকুয়াল টু এইচ নিউ। আমরা বলতেই পারি দেয়ারফর ডেলি ইকুয়াল টু এইচ নিউ। প্রত্যেকে নোট করো। ওকে, এরপর আমরা আবার কি বলতে পারি না আবার আমরা বলতে পারি যে নিউ ইকুয়াল টু ডেলি ডিভাইডেড বাই এইচ। ডেলি ডিভাইডেড বাই এইচ। প্রত্যেকে নোট করো না।
এখান থেকে আমরা আবার কি করতে পারবো না ল্যামডার ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। কার ভ্যালু ক্যালকুলেট করতে পারবো ল্যামডার ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। ওকে, তারপরে আমরা এখান থেকে করতে পারবো ল্যামডার ভ্যালু ক্যালকুলেট করতে পেরে গেলে আমরা রেঞ্জ অফ ইএমএফ সেটাও কিন্তু আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। ওকে 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 ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইএমএফ এর EMAW এর ফুল ফর্ম হচ্ছে EMW ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, প্রত্যেকটা নোট করে নিয়েছো? চলো নেক্সট স্ক্রিনশট নিয়ে নাও, না হলে আমি কিন্তু আবার কিন্তু বোর্ডটা ক্লিন করব। ওকে, ঠিক আছে। দেখো এরপরে নেক্সট পয়েন্ট অ্যান্ড লাস্ট পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু একটা লাস্ট পয়েন্ট হতে পারে বাট খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা কিন্তু বোর্ড কিন্তু এই কথাটা কিন্তু তিনিও কিন্তু প্রমাণ করতে পারেননি, কিন্তু তিনি এটা বলে গিয়েছিলেন। ওকে, এটা কিন্তু বোর্ডের যে পরমাণুর গঠন চিত্র বলতে পারো বা তত্ত্ব বলতে পারো, সেই তত্ত্বের কিন্তু এটাই ব্যর্থতা ছিল যে তিনি কিন্তু এই কথাটা বলেছেন ঠিকই, কিন্তু তিনি এটা প্রমাণ বা প্রুফ কিন্তু করতে পারেননি। তাহলে সেই বক্তব্যটা কি? আচ্ছা, বক্তব্যটা হচ্ছে 8 নাম্বার বক্তব্যটা কি বলছেন না, তিনি বলছেন এই একটা ইলেকট্রন, এই একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা ইলেকট্রন ঘুরছে। ওই ইলেকট্রন একটা নির্দিষ্ট ভরযুক্ত, নির্দিষ্ট ভর, সেটাকে আমরা এম ধরলাম। সে একটা নির্দিষ্ট ব্যাসার্ধতে ঘুরছে, একটু আগে বললাম ফিক্স, তাহলে আর সেটা ধরলাম। সে একটা নির্দিষ্ট গতিবেগের সাথে ঘুরছে, সেটাকে আমরা ভি ধরলাম। ওকে, তাকে আমরা কি ধরলাম? ভি ধরলাম। প্রত্যেকে নোট করো। তো এই নির্দিষ্ট আর, নির্দিষ্ট ভি অ্যান্ড নির্দিষ্ট এম নিয়ে সে যখন এই সার্কেল বরাবর ঘুরছে, তখন এই যে মোমেন্টাম, এই মোমেন্টটাকে আমরা কি বলি? অ্যাঙ্গুলার মোমেন্টাম বলি। কি বলি? অ্যাঙ্গুলার মোমেন্টাম বলি। অ্যাঙ্গুলার মোমেন্টাম বলি। এই অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু কি না, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু হচ্ছে এম ভি আর। এই অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু কি না এম ভি আর। এবার তিনি এত কথা আর কিছু না বলে তিনি বললেন এই এম ভি আর ইকুয়াল টু, তিনি বলছেন, কে বলছেন না বোর বলছেন যে এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। তিনি কিন্তু এটা প্রমাণ করতে পারেননি, তিনি কিন্তু এই বক্তব্যটা জাস্ট বলেছিলেন যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। এন কি না, এন হচ্ছে সেল নাম্বার। ওকে, সেটা কত হতে পারে? 1 2 3 4 ডট। ওকে, এইচ হচ্ছে গিয়ে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যার মান কত? 6.62, যার মান কত না 6.626 ইন্টু 10⁻³ জুলস সেকেন্ড। প্রত্যেকে নোট নিয়েছ? এরপরে আরেকটা আছে পায়ের মান তোমরা তো জানোই 22/7। ওকে, তাহলে প্রত্যেকটা সেলের জন্য তোমরা কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু ক্যালকুলেট করতে পারবে। তোমাকে যদি বলে দেওয়া হয় 1 নম্বরের জন্য বের করো, 2 নম্বরের জন্য বের করো, তোমরা আরামসে করবে না। এম ভি আর ইকুয়াল টু এন ফর কত হয়ে যাবে তখন? আমি 2 নম্বর সেলের জন্য যদি করি 2 এর সঙ্গে এইচ গুণ করবে। এইচ কত? 6.626 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই কী করবে? 2 ইন্টু 22/7। এটা ক্যালকুলেটারে যদি তুমি পুট করে দাও, তাহলে তুমি এন ইকুয়াল টু 2তম যে কক্ষ আছে, সেই কক্ষে যে ইলেকট্রনটা মুভ করছে, সেই ইলেকট্রনের কিন্তু তুমি গতিবেগটা কিন্তু পেয়ে যাচ্ছ, অ্যাঙ্গুলার মোমেন্টামটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এইভাবে কিন্তু তোমাকে ম্যাথ পড়তে পারে, আরামসে তোমরা কিন্তু এটা সলভ করতে পারবে। তোমাকে জাস্ট কি মনে রাখতে হবে না এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। ওকে, আজকের ভিডিও ছিল এতটা অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো, আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। বাই।